শেষ পর্যন্ত আর না পেরে আমার রুমে গিয়ে শুয়ে পড়েছে। আর আমি তার গায়ে কামড়ের দাগ দেখে তো অবাক হয়ে গেলাম। কোনো স্বামী তাকে এভাবে অত্যাচার করে আমার জানা নেই। স্বামীর আদরে মেয়েরা কেঁপে উঠবে, আবার স্বামীর আদর পাবার জন্য মেয়েরা ছটফট করবে। আর তুই কি করেছিস? দাদিমার কথা শুনে শুভ বুঝতে পারে, সে লজ্জা পায়। তারপর মাথা হেট করে বলে, সরি দাদি, আমি মাথা ঠিক রাখতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি তিথিকে ওই ছেলেটার সাথে দেখলে সহ্য করতে পারি না, আর আমি যেটা পছন্দ করি না তিথি সেটা করেছে। এর আগে তিথি ওই ছেলেটার কারণেই আমাকে চর মেরেছিল। কালকে আকাশের বিয়েতে একই ঘটনা ঘটিয়েছে, তাই মাথায় রাগ উঠে গিয়েছিল। আমি তিথিকে ডেকেছিলাম আমার রুমে, কিছু মেডিসিনের মলম দেবে বলে ও আমার কাছে আসেনি। তার মানে ও তোমার রুমে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। শুধু যাচ্ছি নয়, আজকে তিথি সংসারের কোনো কাজ করবে না, এই কথাটা তুই তোর ভাবিকে বলে দিবি। আর তুই অফিসে যাবি না, আমার রুমে গিয়ে তিথির পাশে থাকবি। ও কখন কি লাগবে সব খেয়াল রাখবি। শুভ দাদির রুমে এসে তিথিকে দেখে খুব কষ্ট হয় আর মনে মনে আফসোস করে বলে, সরি তিথি, কালকে তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। শুভ তিথিকে মেডিসিন খাইয়ে দেয়, তার ক্ষতস্থানে মলম দিয়ে দেয়। জ্বর কমছিল না, তারপর জলপট্টি দিয়ে দেয়। অনেকক্ষণ তিথিকে দেখতে না পেয়ে চৈতালি বেগম বলে, মা, তিথি কোথায়? আমি জানি না, আমি ওকে অনেকক্ষণ দেখতে পাইনি। কোথায় যাবে? নিশ্চয় রুমে গিয়ে শুয়ে আছে, ফাঁকিবাজি মেয়ে একটা কোথাকার। আজকে যদি ও রুমে আমি পাই, ওকে আজই কবর দেব। আমার বোনের কিছু ড্রেস ছিল, ওইগুলো ইস্ত্রি করে গুছিয়ে আলমারিতে রাখার কথা ছিল, কিন্তু ম্যাডামকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। চৈতালি বেগম চিলেকোঠায় গিয়ে তিথিকে খুঁজে পায় না। নিচে এসে সে শাশুড়ি মাকে বলে, মা, ওই মেয়েটা কিন্তু নিচে রুমে নেই, দেখুন। টাকা পয়সা চুরি করে চলে গেল না তো আবার? মনিকা বেগম চৈতালি বেগমের প্রশ্নে কোনো উত্তর দেয় না। আপু, শুভ কোথায়? ও কি অফিসে চলে গেছে? আমি তো অফিসে যেতে দেখিনি। তুইও রুমে যা, ও মনে হচ্ছে রুমে আছে। সুপ্তি শুভ রুমে গিয়ে শুভকে দেখতে পায় না। নিচে এসে তার আপুকে উদ্দেশ্য করে বলে, কাল যে তোর দেওয়ার ওই মেয়েটাকে নিয়ে বিয়ে বাড়ি গেল, কালকে রাতে বাড়ি ফিরে এসেছিল। সুপ্তির কথা শুনে চৈতালি বেগম রেগে যায় আর বলে, কি উল্টোপাল্টা কথা বলছিস? ও কাল রাতে বাড়ি ফিরে এসেছে, আজকে সকালে তিথি কাজ করলো, তারপর কোথাও দেখতে পাইনি। শুভ মনে হচ্ছে অফিসে চলে গেছে। কি জানি বাবা, তোদের বাড়ির ব্যাপারে আমি ঠিক বুঝতে পারি না। বাড়ির কাজের মেয়েকে নিয়ে এত মাতামাতি কেন? ওকে নিয়ে কেন বিয়ে বাড়িতে যেতে হবে? বন্ধুর বিয়েতে তো কি হয়েছে, মেয়েটাকে ছেড়ে দিতে পারতো না? তা না করে সাথে আবার নিয়ে গেল। আজব সব। সারাদিন শুভ তার দাদির রুমে ছিল। তিথি মন দিয়ে সেবা করলো। রাতের দিকে একটু সুস্থ হলে দাদিমা শুভকে বলে, অনেক কষ্ট করেছিস, মন দিয়ে সেবা করেছিস, এবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়। তিথি অনেকটা ভালো। দাদি, আজকে আমি এখানে থাকি। ও, কালকের পর থেকে বউকে কাছে পাওয়ার জন্য নেশা বেড়ে গেছে। এখন এসব হচ্ছে না, আগে বড় অনুষ্ঠান হবে, সমাজের সামনে ওকে স্বীকৃতি দিতে হবে, তবে সারা জীবনের জন্য বউকে কাছে পাবি। আজও আমার রুমেই থাকবে, তুই তোর রুমে গিয়ে শুয়ে পড়। তোর সুপ্তি রানী তোকে খুঁজছে, না পেয়ে পাগলের মতন হয়ে গেছে। তুই কাল সকালে ওর সাথে দেখা করবি। দাদির কথা শুনে তিথি হাসতে থাকে। শুভ চলে যায়। দাদিকে উদ্দেশ্য করে তিথি বলে, দাদি, ও আজকে অফিস যায়নি? না, আমি ওকে অফিসে যেতে দেইনি। সারাদিন তোর সেবা করেছে, তোকে অনেক ভালোবাসে জানিস, কিন্তু কেন যে তোর উপর রাগ করে আমি বুঝতে পারি না। আমার নাতিটা খারাপ নয় বুঝলি, ও তোকে খুবই ভালোবাসে। তুই ওর কাছে নেশার মতন, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোরা খুব সুখী হবি রে। আমি থাকি আর নাই বা থাকি, দেখবি আমার ভবিষ্যৎবাণী একদিন ফলে যাবে।
সেদিনের ঘটনার পর থেকে শুভ তিথিকে কখনো কিছু বলে না। তিথি শুভর সাথে কথা বলে না। এইভাবে কেটে গেল একটা মাস। হঠাৎ শুভ কোম্পানি থেকে শুভকে 15 দিনের জন্য কানাডা পাঠায়। শুভ কানাডা যাওয়ার আগে তিথির কাছে যায় আর তিথিকে বলে, আমার কোম্পানি কাজের জন্য আমি 15 দিনের জন্য কানাডা যাচ্ছি, তুমি সাবধানে থাকবে। আর যদি কিছু অসুবিধা হয় দাদিকে বলবে, আর প্রয়োজন ছাড়া ওই সুপ্তি বা ভাবির সাথে তুমি কথা বলবে না, কেমন? হুম। আর খামের ভেতর 5,000 টাকা আছে, টাকাটা রেখে দাও, যদি কিছু দরকার পড়ে কাজে লাগাবে। এখন আমি আসছি। কথাটা বলে তিথির কপালে চুম্বন করে। চুম্বনে তিথি কেঁপে ওঠে। শুভর পিছনে না তাকিয়ে চলে যায়। তিথি বুঝতে পারে না এটা কিসের অনুভূতি। সেদিনও তো এইভাবে কিস করেছিল, কিন্তু সেই ভালোবাসা, সেই আদরের মধ্যে যন্ত্রণা ছিল। আজকে তো সে যন্ত্রণা ফিল হচ্ছে না। আজকে যেন ওকে কাছে পাওয়ার প্রবল ইচ্ছা হচ্ছে। কিছুদিন পর তিথি রান্নাঘরে মাথা ঘুরে পড়ে যায়। মনিকা বেগম ছুটে আসে, তিথিকে বলে, কি হলো, তুমি এইভাবে মাথা ঘুরে পড়ে গেলে কেন? আমি বুঝতে পারছি না আমি কি করে পড়ে গেলাম। দাঁড়া, কয়েকদিন ধরে দেখছি তোর শরীর ভালো নেই। সেদিন খেতে এসে উঠে বমি করলি। মনে হচ্ছে সময় না খেয়ে তোর এই অবস্থা। তোকে অনেক কাজ করতে হয় তো, তাই নিজের প্রতি কোনো খেয়াল রাখিসনি। আমি ডাক্তারকে ফোন করছি, তুই একটু দাদি রুমে গিয়ে রেস্ট নে। শাশুড়ি কোথায়? চৈতালি বেগম বলল, ওর কিছু হয়নি, ওসব নাটক। কাজ করবে না সেজন্য সবসময় অজুহাত খোঁজে। বৌমা মনিকা বেগম কিছু বলল না। সে ডাক্তারকে ফোন করলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে তিথিকে চেক আপ করে আর বলে, ভাবি, এই মেয়েটাকে? মনিকা বেগম কিছু উত্তর দেওয়ার আগেই চৈতালি বেগম বলে, কে আর হবে, আমাদের বাড়ির কাছের মেয়ে। আমাদের আমাদের দাদির দয়ার শরীর তো, তাই গ্রাম থেকে এই অনাথ মেয়েটাকে নিয়ে এসছে। দেখুন, মেয়েটা প্রেগনেন্ট। ওনার বাড়ির খবর দিন। মেয়েটার শরীর খুব দুর্বল, সময় করে খান, আর খুব চিন্তা করে ওর দিকে একটু খেয়াল রাখবেন। এখন আসছি। চৈতালি বেগম তিথিকে বলে, এই পোড়ামুখী, তুই কার সাথে মেলামেশা করেছিস? বাজারের মেয়ে ছেলে একটা কোথাকার। যা, দূর হয়ে যা আমাদের বাড়ি থেকে। এই বাড়িতে থাকবি না। নষ্টা মেয়ে, আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। তুই একটা বেশ্যা। কথাটা বলে চৈতালি বেগম ও শক্তি দুজনে মিলে তিথিকে বাড়ি থেকে বের করে দেয়। মনিকা বেগমের অনেক কিছু বলার ছিল, কিন্তু তার সংসারে কোনো হাত নেই, তাই সে নীরব দর্শক হয়ে রইল। আর শাহনারা বেগম সে সময় বাপের বাড়িতে গিয়েছিল, সে এ বিষয়ে কিছু জানতো না। তিথির অনেক কিছু বলার ছিল, কিন্তু চৈতালি বেগম কোনো কথা শুনল না, বাড়ি থেকে তাড়িয়ে দিল। তিথি কি করবে ভেবে পেল না। তার কাছে শুভর দেওয়া 5,000 টাকা ছিল। সেই টাকা নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার মনে একটাই ছিল, সে মা হতে চলেছে, আর এই বাচ্চাটা শুভর বাচ্চা। সেটা যেভাবেই হোক সে পৃথিবীতে বাচ্চাটাকে আনবেই। তিথিকে দেখে তার মামি মমনি বেগম খুব রেগে যায় আর বলে, এই, তুই কি করতে এই বাড়িতে এসেছিস? এত ঘটনা ঘটার পর তুই এই বাড়িতে এসেছিস, তোর লজ্জা করলো না? বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। তিথির মায়ের বলার কিছু ছিল না। তার মা কিছু বলছে না দেখে তিথি সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে এসে শুভ মায়ের মুখ থেকে সব কথা শুনে সে চৈতালি বেগম আর শক্তিকে অপমান করে আর বলে, তোমরা যেটা করেছো তিথির সাথে ঠিক কাজ করনি। সুপ্তি, আমি বিবাহিত, তাই আমাকে বিয়ে করার কথা ভুলে যাও। তিথি আমার বিবাহিত স্ত্রী, আর তিথির পেটে যে সন্তান ওটা আমার সন্তান। ও চিলেকোঠার ঘরে থাকলে আমি যেতাম ওর কাছে, তাই এটা অবৈধ সন্তান নয়। দয়া করে তোমরা এই বিষয়ে কথা বলবে না। এরকম একটা বাজারে মেয়েকে তুমি তোমার স্ত্রী বলছো? ও বাজারে মেয়ে নয়, একটা পবিত্র মেয়ে। আর ওর বিষয়ে একটা কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি তো একদিন বলেছিলে। কথাটা শেষ করতে দিল না, তার আগেই শুভ চিৎকার করে বলল, চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। চৈতালি বেগম আশা করেছিল শুভর সাথে তার বোনের বিয়ে দেবে, কিন্তু সেটা যখন সম্ভব নয়, চৈতালি বেগম তার স্বামীকে বলল,
সাইমন, আমরা এই বাড়িতে থাকবো না। এমনিতে তোমাদের কোম্পানি নিলামে উঠেছিল। আমার বাবা টাকা দিয়ে কোম্পানি বাঁচিয়েছে। এই কোম্পানি সবটাই আমার নামে। তাই তুমি আমাদের সাথে চলো। আর তোমার অসুস্থ বাবার পিছনে কত টাকা খরচ করবে? বুড়ো কতদিন বিছানায় পড়ে আছে, মরবার নাম করছে না। চৈতালি, তোমার মুখের ভাষা ঠিক করো। তুমি যার সম্বন্ধে বলছো সে তোমার শ্বশুর। শ্বশুর মাই ফুট। কথাটা বলে চৈতালি বেগম তার স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তিথিকে না পেয়ে শুভ খুব ভেঙে পড়ে। সে নেশা করতে থাকে। নাতির অতপতন সহ্য করতে পারে না শাহানারা বেগম। এমনিতেই হার্টের রোগী ছিলেন। কিছুদিন পর তিনি মারা যান। তার কিছুদিন পর দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার বাবা মারা যায়। শুভর মা খুব ভেঙে পড়ে। তারপর সে ছেলেকে উদ্দেশ্য করে বলে, শুভ, একে একে সবাই চলে যাচ্ছে, এবার আমার পালা। তুই যদি এরকম অনিয়ম করিস আমি কিন্তু আর বাঁচব না। তুই এবার শক্ত হ বাবা। আবার অফিসে যাওয়া শুরু কর। তিথি যদি তোর ভাগ্যে থাকে তবে সে আবার তোর কাছেই ফিরে আসবে। মায়ের মুখের দিকে তাকিয়ে তিথি ফিরে আসার অপেক্ষায় শুভ কিছুটা পরিবর্তন করে নেয়। আবার চাকরিতে যোগ দেয়। দেখতে দেখতে 5 বছর হয়ে যায়। এক বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে শুভ যায়। আর একটা ছোট্ট 5 বছরের মেয়ে সেখানে কতগুলো বাচ্চার সাথে খেলা করছিল। মেয়েটাকে দেখে শুভর ভালো লাগে। সে মেয়েটাকে কোলে তুলে আদর করতে থাকে আর জিজ্ঞেস করে, বাবু, তোমার নাম কি? আমার নাম পিউ। তুমি কিসে পড়ো? মা জানে। পিওর কথা শুনে উপস্থিত সকলে হাসতে থাকে। সেখানে উপস্থিত শুভর কলিগের স্ত্রী বলে, আসলে বাচ্চাটা খুব সুন্দর, ওকে সকলেই আদর করে। ওর মা আমাদের যে নার্সারি স্কুল আছে ওখানে বাচ্চাদের পড়ায়। ওর মা বাচ্চাদের দায়িত্ব সহকারে পড়ায়। প্রত্যেক বাবা মা ওর মাকে পছন্দ করে। এই পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকে। ওনার স্বামীকে কখনো দেখিনি। আমার এক পরিচিত আত্মীয়র সুপারিশে আমি ওকে কাজটা দিই। আর যখন কথা বলছিল ঠিক তখন তিথি আসে। আর তিথিকে দেখে পিউ শুভর কোল থেকে নেমে আর মা বলে তিথির কাছে ছুটে যায়। শুভ তিথিকে চিনতে পারে, তিথিও চিনতে পারে। তিথি কিছু না বলে পিউকে কোলে নিয়ে সেখান থেকে যেতে চাইলে শুভ এসে তিথিকে বলে, তুমি এতদিন কোথায় ছিলে তিথি? আর এটা আমার মেয়ে। আমি তোমায় কত খুঁজেছি জানো? আমি তো তোমায় বলেছিলাম যদি তোমার কিছু অসুবিধা তুমি আমাকে ফোন করবে। তুমি আমায় কখনো ফোন করনি। তোমার এত অভিমান। আমি বাড়ি ফিরে সব শুনেছি। তুই জানো তোমার ঘটনার জন্য দাদি মারা গেছে। তার কিছুদিন পর বাবা মারা গেছে। ভাবি ভাইয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। মা এখনও তোমার অপেক্ষায় বসে আছে। তুমি আর অভিমান করে থেকো না তিথি। আমি ভুল করেছি। আমি মানছি তোমার উপর আমি অত্যাচার করতাম, কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালো শুধু আমি বাসি। তুমি আমার নেশা তিথি। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি চলো, আজকে এই মুহূর্তে তুমি আমার সাথে যাবে। শুভর কথা শুনে তিথি চোখের জল ধরে রাখতে পারল না। সে কাঁদতে থাকে। মাকে কাঁদতে দেখে তার মেয়ে ছোট পিউ বলে, মা, তুমি কাঁদছো কেন? আর এই লোকটা কে মা? তোমায় কি সব বলছে? আমি লোকটাকে বকবো মা? তুমি আর কেতো না। মেয়ের কথা শুনে তিথি মেয়েকে বলে, ছি মা, লোক বলতে নেই, ও তোমার বাবা। বাবা বলতেই পিউ মায়ের কোল থেকে নেমে শুভর কাছে ছুটে আসে আর গলা জড়িয়ে ধরে শুভর গালে চুমো খেয়ে পিউ শুভকে বলে, তুমি আমার বাবা। তুমি কোথায় ছিলে এতদিন বাবা? তুমি জানো মা প্রতিদিন তোমার জন্য কাঁদে। মা বলে তুমি নাকি বিদেশে চাকরি করতে গেছো, তুমি ফিরে আসবে। জানো বাবা, আমাদের ক্লাসের সবার মা বাবা আছে, শুধু আমার ছিল না। আমিও সবাইকে বলবো আমার বাবা আছে। আমার বাবা এসেছে আর বাবা আমাকে কত আদর করে। তুমি আর কখনো আমাদের ছেড়ে যাবে না তো বাবা? মেয়ের কথা শুনে শুভ নিজেকে ধরে রাখতে পারল না। সে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে, না মা, কোথাও আমি যাব না তোমাদের ছেড়ে। তুই তো আমার কলিজা, আর তোর মাও তো আমার নেশা। ওটা না থাকলে আমি যে পাগল হয়ে যাব। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলে, ওই ঘটনার পর তুমি কোথায় ছিলে তিথি? ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি মামার বাড়ি গিয়েছিলাম, ওরাও আমাকে তাড়িয়ে দিল। তারপর আমি পাগলের মতো কি করব ভেবে পাচ্ছিলাম না। ঠিক সেই সময় দাদির ফোন আসে। দাদি সমস্ত ঘটনা শুনে আমাকে তার এক বান্ধবীর ঠিকানা দেয়। জায়গাটা বহরমপুরের কাছে।
ওর ছেলেরা কর্মসূত্রে বাইরে থাকতো, মহিলা একাই থাকতো। দাদি তাকে সবকিছু বলে দিয়েছে আগে থেকে, তাই আমার অসুবিধা হয়নি। আমি ওখানে থাকলে খবর পেয়েছিলাম দাদি মারা গেছে। দাদি ভেবেছিল আপনি আসার পর আর আমার বাচ্চা হওয়ার পর আমাকে অনুষ্ঠান করে ঘরে তুলবে, কিন্তু দাদি মারা যায়। তার কিছুদিন পর বাবা মারা যায়। তারপর আমার মেয়ে হয়। আমি ওখানে ভালোই ছিলাম, কিন্তু দাদির সেই বান্ধবী অসুস্থ হয়ে পড়লে ওর ছেলেরা বাড়িটা বিক্রি করে ওনাকে নিয়ে বিদেশ চলে যায়। ওই মহিলার বড় ছেলে আমাকে খুব ভালোবাসতো। এই ম্যাডামের পরিচিত। ওই মহিলার বড় ছেলে আমাকে খুব ভালোবাসতো, এই ম্যাডামের পরিচিত। তারপর সেই চাচাই এই ম্যাডামকে বলে আমাকে এখানে কাজের তারপর সেই চাচাই এই ম্যাডামকে বলে আমার এখানে কাজের ব্যবস্থা করে দেয়। তারপর থেকে আমি পিউকে নিয়ে এখানেই থাকি। একটা নার্সারি স্কুলে পড়াই আর একটা বাড়ি ভাড়া করে থাকি। মামের সংসার চলে যাচ্ছে। আপনি কেমন আছেন? আমাকে দেখে বুঝতে পারছো না আমি কেমন আছি? তারপর শুভ অনেক বুঝিয়ে তিথি আর পিউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মনিকা বেগম নাতনিকে পেয়ে খুব খুশি হয় আর তিথিকে বলে, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমার এই চোখের মণিটাকে তুই আমাকে দে। আমি তো ভেবেছিলাম বাঁচবো না, কিন্তু আমার খুব বাঁচতে ইচ্ছা করছে, শুধু আমার দিদি ভাইয়ের জন্য। আমি এখন অনেক দিন বাঁচবো। দাদিকে পেয়ে পিউ খুশি আর ধরে না। সে এতদিন কাউকে পায়নি, শুধু মাকে দেখেছে। এখন বাবাকে পেয়েছে, আবার দাদিকে পেয়েছে। রাতের বেলায় পিউ বায়না করে সে দাদির কাছে শোবে। তিথি তার পরিচিত জায়গা চিলেকোঠার ঘরে শুতে গেলে শুভ তিথিকে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার যেটার রুম আমি সেখানেই যাচ্ছি। পিউ মায়ের ঘরে শোবে, আমি আমার রুমে চলে যাচ্ছি। আর আমার রুমে কে শোবে? আমি কি জানি। শুভ তিথিকে কোলে তুলে নেয়। তিথি হাত পা ছুটতে থাকে। শুভ বলে, সেদিন আমি তোমার সাথে ঠিক ব্যবহার করিনি, তবে আজকে যদি আমায় আদর করতে দাও, আজকে আমার আদরে তুমি কষ্ট পাবে না। তুমি যেভাবে চাইবে আমি সেইভাবে আদর করব। লক্ষ্মী সোনা আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। পিউ তো বড় হয়ে গেছে, ওর একটা ভাইয়ের দরকার, আমাদের বংশধর। তুমি যদি এরকম করো আমি বংশধর আনবো কি করে তুমি দেখলে না? পিউকে পেয়ে মা কত খুশি, এবার নাতি পেয়ে মা আরও খুশি হবে। প্লিজ তিথি আর অভিমান করো না, তুমি তো আমার নেশা। আই লাভ ইউ। শুভর কথা শুনে তিথি হাসে আর শুভর গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে তিথি বলে, সরি, সেদিন তোমাকে চড় মারা আমার উচিত হয়নি। আসলে আমি তখন ছোট ছিলাম, ভালো মন্দ কিছু বুঝতে পারতাম না। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণরূপে বদলে যাই। আমি তোমাকে অনেকবার সরি বলতে চেয়েছি, কিন্তু তুমি আমার প্রতি এত রেগেছিলে, তাই আমার সাহস হয়নি। ও এতদিন পর ক্ষমা চাইছো? ক্ষমা করতে পারি যদি আদর করতে দাও। শুভর এই আবেদন তিথি না সাড়া না দিয়ে পারে না। তবে এইবারে শুভর আদরের যন্ত্রণা ছিল না, অনেক ভালো লাগা ছিল। আর তিথি চোখ বুজে সেটা অনুভব করে। দীর্ঘ অপেক্ষার অবসান হয়। এবার দুজনের সম্মতিতে ওরা সঙ্গমে লিপ্ত হয়।